রোববার সকালে মাথায় তেল দিচ্ছিলাম। তেলের বোতল হাতে নিয়ে ঢালতে গিয়ে দেখি তেল শেষ। ছেলেকে বললাম নতুন বোতল আনতে। সে এসে বলল, মা, বোতল লাগবে না। আমার হাত দিয়েই তেল লাগিয়ে দিই। আমি বললাম, কেমন করে? সে বলল, আমার হাতে তোমার চুলের তেল লেগে আছে। সেটাই যথেষ্ট। আমি অবাক হলাম। সে আমার পেছনে বসে তার হাত আমার চুলে বুলিয়ে দিতে লাগল। তার আঙুল আমার মাথার তালু ম্যাসেজ করছিল। আমার চোখ বন্ধ হয়ে আসছিল। সে বলল, মা, তোমার চুল কত নরম। আমি চোখ খুলে তাকালাম। সে আমার ঘাড়ের কাছে মুখ নিয়ে এসেছে। মা, এভাবেই আমি সারা জীবন তোমার সেবা করতে চাই। তোমাকে বিয়ে করতে চাই। আমি উঠে দাঁড়াতে গেলাম। সে আমার কাঁধ ধরে বসিয়ে দিল। মা, এই তেল যেমন তোমার চুলে পুষ্টি দেয়, আমার ভালোবাসাও তেমনি তোমার জীবনে পুষ্টি দেবে। তার হাত এখনো আমার চুলে। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম কাজল খান। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম সাইফ খান, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, রাফি আর তনিমা। রাফি 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তনিমা 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। আমি ভাবছিলাম কেন এমন কথা বলছে রাফি। হঠাৎ তার চোখে একটা অদ্ভুত চাহনি দেখলাম। তার চোখ দুটো যেন সবুজ রমের হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেলাম। রাফি, তোর চোখ কেন এমন সবুজ হয়ে গেছে? আমি জিজ্ঞেস করলাম। রাফি হাসতে লাগল একটা অদ্ভুত হাসি। মা, আমি আর তোর রাফি নই। আমি এক্ষুনি তোর সব গোপন কথা জেনে নেব। কি তার কণ্ঠস্বর পুরোপুরি পাল্টে গেছে। আমি চিৎকার করে উঠলাম, তুমি কে? রাফি কোথায়? আমি দৌড়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সে আমার পিছু নিল না। বাথরুমে একা বসে আমি ভাবতে লাগলাম, এটা কি হচ্ছে। হঠাৎ আয়নায় তাকিয়ে দেখি আমার নিজের চোখও সবুজ হয়ে গেছে। আমি চিৎকার করে উঠলাম। তখনই বুঝতে পারলাম কিছু একটা অস্বাভাবিক ব্যাপার ঘটছে। আমি বাইরে এসে দেখি রাফি সোফায় বসে আছে, কিন্তু তার চোখ আবার স্বাভাবিক। সে বলল, মা, তুমি কেন চিৎকার করছিলে? আমি তো শুধু তোমার মাথায় তেল দিচ্ছিলাম। তুমি কি মনে করতে তুমি কি বলেছিলে? আমি জিজ্ঞেস করলাম। রাফি অবাক হয়ে বলল, আমি তো শুধু বলেছিলাম তোমার চুল কত নরম। আর কিছু বলেছি নাকি? আমি বুঝতে পারলাম রাফির কিছুই মনে নেই। কিন্তু আমার মনে আছে সব। আমি ভাবলাম এটা হয়তো আমার মানসিক সমস্যা। কিন্তু আয়নায় চোখের রং পাল্টানোর ব্যাপারটা তো সত্যি ছিল। সেদিন রাতে আমি স্বামী সাইফকে সব বললাম। সে প্রথমে বিশ্বাস করল না। কিন্তু পরের দিন সকালে আরও অদ্ভুত ঘটনা ঘটল। আমি রান্নাঘরে নাশতা বানাচ্ছিলাম। তনিমা এসে বলল, মা, আমার স্কুল ব্যাগে একটা পুরানো ডায়েরি পেয়েছি, যেটা আমার নয়। সে ডায়েরিটা আমার হাতে দিল। ডায়েরিটা খুলে দেখি এটা আমাদের বাড়ির পূর্ববর্তী মালিকের। তাদের নাম ছিল রহমান পরিবার। ডায়েরিতে লেখা ছিল তারা এই বাড়িতে কিছু অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিল। ডায়েরিতে লেখা ছিল, এই বাড়ির মাটির নিচে একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ আছে, যেখানে একসময় তান্ত্রিক সাধনা হতো। সেখানকার আত্মারা এখনও বিচরণ করে। তারা পরিবারের সদস্যদের মধ্যে ভর করে তাদের দিয়ে অদ্ভুত কাজ করায়। আমার গা ছমছম করে উঠল। এর মানে আমরা যা দেখছি সেটা কোনো মানসিক সমস্যা নয়, বরং অলৌকিক কিছু। ডায়েরিতে আরও লেখা ছিল, এই সমস্যার সমাধানের জন্য আমরা জানতে পেরেছি যে পূর্ণিমার রাতে বাড়ির পেছনের বাগানে একটি বিশেষ পূজা করতে হবে। সেই পূজায় পরিবারের সবাইকে অংশগ্রহণ করতে হবে। আমি সাইফকে ডেকে ডায়েরির কথা বললাম। সে প্রথমে হাসল, কিন্তু যখন আমি তাকে গতকালকের ঘটনা মনে করিয়ে দিলাম, সে গম্ভীর হয়ে গেল। তাহলে আজ পূর্ণিমা, আমরা পূজাটা করে দেখতে পারি, সাইফ বলল। সেদিন সন্ধ্যায় আমরা সবাই বাগানে জড় হলাম। ডায়েরিতে যা লেখা ছিল সেই অনুযায়ী আমরা একটা বৃত্তে বসলাম। মাঝখানে একটা মোমবাতি জ্বালালাম। হঠাৎ করে বাতাস বইতে শুরু করল। আমাদের চারপাশে অদ্ভুত শব্দ শুনতে পেলাম। তখনই রাফির চোখ আবার সবুজ হয়ে গেল। কিন্তু এবার সে কথা বলল অন্য একটা কণ্ঠে, আমরা এই বাড়িতে অনেক দিন ধরে বন্দী। তোমাদের সাহায্যে আমরা মুক্তি পেতে চাই। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, তোমরা কারা?
আমরা সেই তান্ত্রিকদের আত্মা যারা এখানে সাধনা করতাম। একটা দুর্ঘটনায় আমরা মারা গিয়েছিলাম, কিন্তু আত্মা এখানেই আটকে গেছে গিয়ে। তোমরা কিভাবে মুক্তি পেতে পার? সাইফ জিজ্ঞেস করল। এই বাড়ির নিচে যে গুপ্ত ঘর আছে সেখানে আমাদের সাধনার জিনিসগুলো আছে। সেগুলো বের করে নদীতে ভাসিয়ে দিলে আমরা মুক্তি পাবগু। পরের দিন সকালে আমরা বাড়ির নিচে খোঁজ করতে লাগলাম। বেসমেন্টে একটা লুকানো দরজা পেলাম। সেটা খুলে দেখি সত্যিই একটা পুরানো ঘর। সেই ঘরে অনেক পুরানো তামার পাত্র, মূর্তি আর বই ছিল। আমরা সব কিছু একটা বড় ব্যাগে ভরে নিয়ে পদ্মা নদীর দিকে রওনা দিলাম। নদীর ধারে পৌঁছে আমরা সব জিনিস পানিতে ভাসিয়ে দিলাম। হঠাৎ করে আকাশে বিজলি চমকাল আর বজ্রপাত হল। তারপর সব শান্ত হয়ে গেল। বাড়ি ফিরে আসার পর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। রাফির আচরণও স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু এই পুরো ঘটনা আমাদের পরিবারকে আরও কাছে নিয়ে এসেছে। কিছুদিন পর আমরা জানতে পারলাম যে আমাদের বাড়ির পেছনে সত্যিই একটা প্রাচীন মন্দির ছিল। সেই মন্দিরে তান্ত্রিকরা সাধনা করত। একবার একটা ভূমিকম্পে সেই মন্দির ধসে পড়ে এবং তান্ত্রিকরা মারা যায়। স্থানীয় মানুষরা বলল যে আগেও এই এলাকায় এরকম অদ্ভুত ঘটনা ঘটেছে, কিন্তু কেউ এর সমাধান করতে পারেনি। এখন আমাদের বাড়িতে সবকিছু স্বাভাবিক। রাফি তার পড়াশোনায় মন দিয়েছে। তনিমা স্কুলে ভালো ফলাফল করছে। আর আমি আর সাইফ আগের চেয়ে অনেক খুশি। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় এটা কি সত্যিই শেষ হয়েছে, নাকি অন্য কোথাও এরকম কিছু ঘটছে। একদিন তনিমা এসে বলল, মা, আমার এক বন্ধুর বাড়িতেও এরকম অদ্ভুত জিনিস হচ্ছে। তুমি কি তাদের সাহায্য করতে পারবে? আমি বুঝলাম এটা শুধু আমাদের বাড়ির সমস্যা ছিল না, এই পুরো এলাকাতেই এরকম কিছু ঘটছে। আমি স্থির করলাম যে আমি এই ব্যাপারে আরও জানব এবং যারা এরকম সমস্যায় পড়েছে তাদের সাহায্য করব। প্রথমে আমি স্থানীয় লাইব্রেরিতে গিয়ে এই এলাকার ইতিহাস সম্পর্কে পড়াশোনা করলাম। জানতে পারলাম যে এখানে একসময় একটা বড় তান্ত্রিক কেন্দ্র ছিল। সেই কেন্দ্রে অনেক মানুষ আসত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। কিন্তু কিছু তান্ত্রিক অন্ধকার শক্তি ব্যবহার করত। তাদের কারণে অনেক মানুষের ক্ষতি হতো। একদিন স্থানীয় মানুষরা বিদ্রোহ করে সেই কেন্দ্র ধ্বংস করে দেয়া। কিন্তু তান্ত্রিকরা মরার আগে অভিশাপ দিয়ে যায় যে তারা এই এলাকায় থেকে যাবে। আমি আরও জানতে পারলাম যে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য পুরো এলাকার মানুষকে একসাথে একটা বড় পূজা করতে হবে। আমি এলাকার অন্যান্য পরিবারের সাথে কথা বললাম। জানতে পারলাম সবারই এরকম অভিজ্ঞতা হয়েছে। সবাই মিলে আমরা একটা পরিকল্পনা করলাম। পরের পূর্ণিমার দিন আমরা সবাই মিলে এলাকার মাঝের পার্কে একটা বড় পূজা করলাম। সেদিন প্রায় 100 পরিবার অংশগ্রহণ করেছিল। পূজার শেষে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করলাম যে আমরা এই এলাকায় শান্তি বজায় রাখব এবং কোনো অন্ধকার শক্তিকে প্রভাব বিস্তার করতে দেব না। সেই দিনের পর থেকে এই এলাকায় আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। সবার পরিবারে শান্তি ফিরে এসেছে। আমি এই অভিজ্ঞতা থেকে শিখেছি যে কখনো কখনো আমাদের একসাথে কাজ করতে হয়। একা কেউ বড় সমস্যার সমাধান করতে পারে না। এখন আমি আর সাইফ একটা সামাজিক সংগঠন তৈরি করেছি যেটা এরকম অস্বাভাবিক ঘটনার শিকার মানুষদের সাহায্য করে। আমাদের কাছে নিয়মিত ফোন আসে বিভিন্ন জায়গা থেকে। আমরা গিয়ে তাদের সমস্যার সমাধান করি। রাফি এখন আমাদের সাথে কাজ করে। সে বলে যে সেই দিনের অভিজ্ঞতা তাকে অনেক কিছু শিখিয়েছে। তনিমাও আমাদের গর্ব করে। সে বলে যে তার মা একজন ভূত তাড়ানোর এক্সপার্ট। আজ যখন আমি এই গল্প বলছি তখন আমার মনে হচ্ছে সেই দিনটা কত গুরুত্বপূর্ণ ছিল আমাদের জীবনে। যদি রাফি সেই দিন তেল লাগানোর কথা না বলত, তাহলে হয়তো আমরা কখনোই জানতে পারতাম না এই রহস্যের কথা। কখনো কখনো জীবনের ছোট ঘটনাগুলোই আমাদের বড় সত্যের কাছে নিয়ে যায়। আজকাল আমরা প্রতি পূর্ণিমায় একসাথে বসে সেই দিনের কথা মনে করি। আর ঠিক করি যে আমরা সবসময় একে অপরের পাশে থাকব। এই গল্পের শেষে আমি বলতে চাই যে পরিবার হলো আমাদের সবচেয়ে বড় শক্তি। যখন আমরা একসাথে থাকি তখন কোনো অন্ধকার শক্তি আমাদের ক্ষতি করতে পারে না। কিন্তু এখানেই গল্প শেষ নয়। কয়েক মাস পর আরও রহস্যময় ঘটনা শুরু হল। একদিন রাফি কলেজ থেকে ফিরে এসে বলল, মা, আমাদের কলেজের লাইব্রেরিতে একটা পুরানো বই পেয়েছি। সেটা আমাদের বাড়ির ইতিহাস সম্পর্কে। বইটা দেখে আমি অবাক হলাম। এটা ছিল একটা পুরানো পাণ্ডুলিপি। বইয়ের নাম রহস্যময় খান বাড়িগ। বইটা পড়ে জানতে পারলাম যে আমাদের বাড়িতে শুধু তান্ত্রিক সাধনা হতো না, এখানে একটা গুপ্তধনও লুকানো আছে। বইয়ে লেখা ছিল যে ব্রিটিশ আমলে এখানে একজন ধনী জমিদার থাকতেন। তার নাম ছিল নবাব আকরাম খান।
তিনি তার সমস্ত সম্পদ এই বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। নবাব আকরাম খান মারা যাওয়ার আগে একটা গোপন মানচিত্র তৈরি করেছিলেন। সেই মানচিত্রে ধনের লুকানো জায়গার সন্ধান ছিল। বইয়ে আরও লেখা ছিল যে এই ধনের রহস্য জানার জন্য অনেক মানুষ এসেছিল, কিন্তু কেউ খুঁজে পায়নি। আমি সাইফকে বইয়ের কথা বললাম। সে বলল, এটা নিশ্চয়ই কোনো কাহিনী। এত বছর পর ধন থাকার কথা নয়। কিন্তু রাফি বলল, মা, আমি বইটা পুরো পড়েছি। এখানে একটা ছবিও আছে। দেখো। বইয়ের ভেতরে সত্যিই একটা পুরানো ছবি ছিল। সেই ছবিতে আমাদের বাড়ির সামনের অংশ দেখা যাচ্ছিল, কিন্তু বাড়িটা অনেক বড় ছিল। ছবির নিচে লেখা ছিল, নবাব আকরাম খান মহল 1856। তনিমা বলল, মা, তাহলে আমাদের বাড়ি একসময় একটা মহল ছিল। আমি আরও মনোযোগ দিয়ে বইটা পড়লাম। জানতে পারলাম যে এই মহলে একটা গোপন টানেল ছিল। সেই টানেল দিয়ে নবাব তার ধন নিয়ে পালানোর পরিকল্পনা করেছিলেন, কিন্তু পালানোর আগেই তিনি অসুস্থ হয়ে মারা যান। তার ধন রয়ে যায় কোথাও লুকানো। বইয়ে একটা রহস্যময় ছড়াও লেখা ছিল। চাঁদের আলো যখন রাত্রি গভীর, তখন দেখা যায় পথের ইশারা। 7টি পা উত্তর দিকে, তারপর 5টি পূর্ব দিকে। যেখানে পানি আর আগুন মিলে, সেখানেই লুকানো আছে সম্পদের স্তূপগু। আমি এই ছড়াটা কয়েকবার পড়লাম। মনে হচ্ছিল এটা কোনো গোপন নির্দেশনা। সেদিন রাতে আমি ঘুমাতে পারলাম না। মনে হচ্ছিল এই রহস্যের সমাধান করতেই হবে। পরের দিন সকালে আমি পুরো পরিবার নিয়ে বাগানে গেলাম। আমরা ছড়ার নির্দেশনা অনুযায়ী চলতে লাগলাম। 7টি পা উত্তর দিকে আমরা বাড়ির মূল দরজা থেকে উত্তর দিকে 7টা পদক্ষেপ গেলাম। তারপর 5টি পূর্ব দিকে সেখান থেকে পূর্ব দিকে 5টা পদক্ষেপ। এভাবে গিয়ে দেখলাম আমরা বাগানের একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছেছি। সেখানে একটা পুরানো কুয়া আছে আর পাশেই একটা ইটের চুলা। যেখানে পানি আর আগুন মিলে এর মানে হলো কুয়া আর চুলার মাঝখানে। আমরা সেই জায়গাটা খুঁড়তে শুরু করলাম। প্রায় 2 ফুট খোঁড়ার পর একটা ধাতব বাক্স পেলাম। বাক্সটা তোলার সময় আমার হাত কাঁপছিল। সাইফ বলল, খোলার আগে একবার ভাবো, এটা যদি সত্যিই নবাবের সম্পদ হয়। রাফি বলল, মা, খুলেই দেখো কি আছে। আমি বাক্সটা খুললাম। ভেতরে অনেক সোনার গহনা, পুরানো কয়েন আর কিছু মূল্যবান পাথর ছিল। সবচেয়ে অবাক হওয়ার বিষয় হল সেই বাক্সে আরেকটা চিঠি ছিল। চিঠিটা বাংলায় লেখা। যদি কেউ এই চিঠি পড়ে তাহলে বুঝতে হবে যে সে আমার উত্তরাধিকারী। এই সম্পদ তার, কিন্তু শর্ত হল এই সম্পদ দিয়ে গরিব মানুষের সেবা করতে হবে। নিজের জন্য ব্যবহার করলে অভিশাপ নেমে আসবে। নবাব আকরাম খান। আমি চিঠিটা পড়ে অভিভূত হয়ে গেলাম। এত বছর পর এই সম্পদ আমাদের হাতে এসেছে। সাইফ বলল, আমরা এই সম্পদ দিয়ে কি করব? আমি বললাম, নবাবের ইচ্ছা অনুযায়ী আমরা গরিব মানুষের সেবায় ব্যবহার করব। পরের কয়েক মাস আমরা সেই সম্পদ দিয়ে এলাকায় একটা স্কুল তৈরি করলাম। গরিব বাচ্চারা যেন বিনামূল্যে পড়তে পারে। আরও একটা হাসপাতাল তৈরি করলাম যেখানে গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পায়। কিন্তু এর পরেও রহস্য শেষ হল না। একদিন তনিমা স্কুল থেকে এসে বলল, মা, আমাদের নতুন স্কুলের লাইব্রেরিয়ান বলেছেন যে তিনি নবাব আকরাম খানের বংশধর। আমি অবাক হয়ে বললাম, সত্যি নাকি? হ্যাঁ মা, তার নাম ফরিদ খান। তিনি বলেছেন তার দাদার নাম ছিল আকরাম খান। আমি সাইফকে নিয়ে স্কুলে গেলাম ফরিদ খানের সাথে দেখা করতে। ফরিদ খান বললেন, আমি জানতাম আমার পূর্বপুরুষ এই এলাকায় থাকতেন, কিন্তু জানতাম না যে তিনি এত সম্পদশালী ছিলেন। আপনি কি চান যে এই সম্পদ আপনার হোক? আমি জিজ্ঞেস করলাম। তিনি হেসে বললেন, না, আপনারা যা করছেন সেটাই ঠিক। আমার পূর্বপুরুষের আত্মা খুশি হবে দেখে যে তার সম্পদ মানুষের কাজে লাগছে। কিন্তু তিনি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। তিনি বললেন, আমার পূর্বপুরুষ শুধু সম্পদ লুকিয়ে রাখেননি, তিনি জ্ঞানের একটা ভাণ্ডারও লুকিয়ে রেখেছেন। জ্ঞানের ভাণ্ডার মানে? সাইফ জিজ্ঞেস করল। তিনি একজন বিশাল পণ্ডিত ছিলেন। চিকিৎসা, জ্যোতিষ, গণিত, সাহিত্য সব বিষয়ে তার পাণ্ডিত্য ছিল। সেই সব জ্ঞান তিনি বইয়ের আকারে লিখে রেখেছেন। সেই বইগুলো কোথায়? আমি জানতে চাইলাম। আমার ধারণা সেগুলো আপনাদের বাড়িতেই আছে, তবে আরও গভীরে লুকানো। বাড়িতে ফিরে আমরা আবার খোঁজাখুঁজি শুরু করলাম। এবার আমরা বাড়ির ভেতরে খুঁজলাম। রাফি বলল, মা, বেসমেন্টে যেই গোপন ঘরটা পেয়েছিলাম সেখানে আরও ভালো করে খুঁজে দেখি।
আমরা সেই গোপন ঘরে গেলাম। এবার আরও সূক্ষ্মভাবে দেয়াল পরীক্ষা করলাম। তনিমা হঠাৎ চিৎকার করে উঠল, মা, এই দেয়ালটা ফাঁপা মনে হচ্ছে কি? সত্যিই সেই দেয়ালে টোকা দিলে ফাঁপা শব্দ হচ্ছিল। আমরা সেই দেয়াল ভেঙে দেখি আরও একটা গোপন কামরা। সেই কামরায় শত শত বই আর পাণ্ডুলিপি সাজানো ছিল। প্রতিটি বই হাতে লেখা। এক কোণে একটা টেবিল ছিল। সেই টেবিলে একটা চিঠি পড়েছিল, আমার প্রিয় উত্তরাধিকারী, যদি তুমি এই কামরা পেয়ে থাক তাহলে বুঝো যে তুমিই আমার প্রকৃত উত্তরাধিকারী। এই বইগুলো আমার জীবনের সংগ্রহ। এগুলোতে এমন সব জ্ঞান আছে যা হারিয়ে যেতে পারে। আমার অনুরোধ, এই জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দাও। একটা বিশ্ববিদ্যালয় তৈরি করো যেখানে সবাই বিনামূল্যে পড়তে পারবে। তোমার পূর্বপুরুষ নবাব আকরাম খান। আমরা সেই বইগুলো নিয়ে ফরিদ খানের কাছে গেলাম। তিনি দেখে অবাক হয়ে গেলেন। এগুলো অমূল্য সম্পদ। এই বইগুলোতে এমন সব তথ্য আছে যা আধুনিক বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই জ্ঞানের ভিত্তিতে একটা গবেষণা কেন্দ্র তৈরি করব। পরের 1 বছরে আমাদের এলাকায় একটা বিশ্ববিদ্যালয় তৈরি হল। সেখানে প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞানের সমন্বয় করে পাঠদান চালু হল। রাফি সেই বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে ভর্তি হল। সে বলল, মা, আমি আমাদের পূর্বপুরুষদের ইতিহাস নিয়ে গবেষণা করতে চাই। তনিমাও বলল, আমি বড় হয়ে প্রত্নতত্ত্ববিদ হব। এরকম রহস্য উদ্ধার করব। 1 বছর পর আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা বিশেষ ঘটনা ঘটল। একদল বিদেশি গবেষক এলেন। তারা বললেন যে নবাব আকরাম খানের বইগুলো আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ। তারা এগুলো নিয়ে গবেষণা করতে চান। কিন্তু আমরা শর্ত দিলাম যে সব গবেষণা এখানেই হবে। আর গবেষণার ফলাফল সবার জন্য উন্মুক্ত হবে। এভাবে আমাদের ছোট্ট এলাকা একটা আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্রে পরিণত হল। কিন্তু সবচেয়ে বড় ঘটনা ঘটল যখন একদিন এক বিদেশি গবেষক এসে বললেন, আপনাদের এই বইগুলোতে এমন একটা ফর্মুলা আছে যেটা দিয়ে একটা দুরারোগ্য ব্যাধির ওষুধ তৈরি করা যায়। কোন ব্যাধি? আমি জিজ্ঞেস করলাম। ক্যান্সার। এই বইতে প্রাকৃতিক উপাদান দিয়ে ক্যান্সারের চিকিৎসার একটা পদ্ধতি লেখা আছে। আমরা সবাই অবাক হলাম। এত বছর আগে নবাব আকরাম খান এমন জ্ঞান লিখে রেখেছিলেন। সেই ফর্মুলা নিয়ে গবেষণা শুরু হল। কয়েক বছর পর সত্যিই একটা কার্যকর ওষুধ তৈরি হল। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই ওষুধ বিনামূল্যে গরিব মানুষদের দেওয়া হবে। এই ঘটনার পর পুরো বিশ্ব আমাদের এলাকার কথা জানতে পারল। বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে আসতে শুরু করল। আজ যখন আমি এই কথা বলছি তখন আমার বয়স প্রায় 50। রাফি এখন একজন প্রতিষ্ঠিত গবেষক। তনিমা প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনা করছে। সাইফ আর আমি এখন এই পুরো প্রতিষ্ঠানের তত্ত্বাবধান করি। কিন্তু আমি প্রতিদিন ভাবি, যদি সেই দিন রাফি তেল লাগানোর কথা না বলত, তাহলে কি এই সব আবিষ্কার হতো? কখনো কখনো জীবনের সবচেয়ে ছোট ঘটনাগুলোই সবচেয়ে বড় পরিবর্তন আনে। আমি এখনও প্রতি রোববার রাফির হাত দিয়ে মাথায় তেল লাগাই। তবে এখন সেটা শুধু মাছেলের ভালোবাসা নয়, এটা আমাদের একটা ঐতিহ্য হয়ে গেছে। আর হ্যাঁ, আমাদের বাড়ির বাগানে এখন একটা স্মৃতিফলক বসানো আছে। সেখানে লেখা, নবাব আকরাম খান, একজন দূরদর্শী মানুষ যিনি ভবিষ্যতের জন্য জ্ঞান ও সম্পদ সঞ্চয় করে রেখেছিলেন। এই গল্প শুনে অনেকেই বলে এটা কোনো রূপকথা। কিন্তু আমি জানি এটা সত্য। কারণ আমি নিজেই এই সব দেখেছি আর ভোগ করেছি। আর এই গল্পের মাধ্যমে আমি বলতে চাই যে পরিবার আর জ্ঞানই হল মানুষের সবচেয়ে বড় সম্পদ।